ডাকসুর ভিপি ছিলেন, ডাকসু নির্বাচনের চ্যালেঞ্জ দিচ্ছি, ডাকসু নির্বাচন আয়োজন করেন, দেখেন কারা জিতে, কাদের সংগঠনের যোগ্যতা আছে। ডাকসুর দাবিতে কেন কথা বলছেন না? ছাত্র সংসদ দাবিতে সোচ্চার হন। নূর, ডাকসুর ভিপি ছিলেন বলে এবং সাদ্দাম এজিএস ছিলেন বলে কোনোদিন আপনার কোনো বিষয়ে তিনি প্রশ্ন তুলতে পারবেন না, আপনার বিরুদ্ধে নিন্দামন্দ করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। পারবেন অবশ্যই, তাকে আমি সম্মান করি, ভালোবাসি, আমি বলেছি তার মেধার, তার যে পড়াশোনা মেধা সেটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু সেটা যদি একজনকে হিউমিলিয়েট করা হয়, মিথ্যা প্রপাগান্ডা চলে সেটা দিয়ে, সেটা আপনি হিউমিলিয়েট করেন না, আপনি হিউমিলিয়েট করেন না। সাদ্দাম, আপনি শেষ বাক্য বলেন, সাদ্দাম আপনি শেষ বাক্য বলেন প্লিজ। যে কারণে কোন সংগঠনটি করা উচিত নয় তার একটি আমি বলবো যে টেক্সট বুক एग्जांपल হচ্ছে এই গণ অধিকার পরিষদ। না সেটি আপনার মতামত, সেটি আপনি আসলে এটি বলতে পারেন না, সেই হিসাবে আপনি মতামত, সেটা আপনি কিন্তু বারবার গণ অধিকার পরিষদ করা উচিত না সেটি আমার মনে হয় আলাপ অনুষ্ঠানটি আসলে শেষ করতে পারি, এটি আসলে শেষ হবে না। আমরা নূর এবং সাদ্দাম হোসেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং দর্শক, আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য? সেটা আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে, কারণ এটা তো আমি জানি না, অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে। আচ্ছা, আপনি কি এরকম একটি অভিযোগ আছে যে এই যে কথিত এজেন্ট, বিদেশি এজেন্ট, যেসব অভিযোগ আপনি এনেছেন, মাসুদ করিম বা এনায়েত করিমের সাথে আপনার আগে পরিচয় হয়েছে না রেজা কিবরিয়ার আগে পরিচয় হয়েছে? কারণ কি, আমি কেন এই প্রশ্ন তুলছি, আপনি এখন যে মাসুদ করিমের সাথে রেজা কিবরিয়ার সখ্য, লেনদেন ও ষড়যন্ত্রের কথা তুলছেন, তা আপনি আসলে অনেক আগে থেকে জানেন, কিন্তু আপনি এ নিয়ে চুপ ছিলেন। আপনার মানে আপনার মোসাদের কানেকশন নিয়ে প্রশ্ন করার কারণে কি আপনি এই বিষয়ে প্রশ্ন তুলছেন কিনা এখন? নো খালিদ ভাই, আপনি আমাদের অবস্থান পরিষ্কার দেখেন। 18 তারিখ রাতে সমকালে নিউজ হয়েছে, সেখানে স্পষ্ট হয়েছে যে 18 তারিখ রেজা কিবরিয়ার বাসার ছাদে মিটিং হয়েছে, সেখানে রেজা কিবরিয়া যে কোনো মুহূর্তে অপসারণ হতে পারে কাউন্সিলের মাধ্যমে। এই বিষয়টা 18 তারিখ নিউজ হয়েছে, কারণ সেই মিটিং এর বরাত দিয়ে, সেই মিটিং এর এজেন্ডাই ছিল রেজা কিবরিয়া কেন দলীয় প্রোগ্রামে না থেকে এই গোয়েন্দা সংস্থার ফাঁদের প্রোগ্রামে যাচ্ছে নিয়মিত। সো এই অভিযোগটা তো আগে থেকে আসছে এবং প্রোগ্রামটা দৃশ্যমান আগে ছিল। আমি কোনো নতুন অভিযোগ দেইনি এবং আমার ব্যক্তিগত কোনো অভিযোগ না, এটা দলের নেতা কর্মীদের অভিযোগ। এবং বিএনপি এ কারণে শওকত মাহমুদ সাহেবকে বহিষ্কারও করেছে। আপনি বিএনপির বহিষ্কারটা একটু পাশে রাখেন, কিন্তু 2019 সাল থেকে মাসুদ করিম এবং শওকত মাহমুদের সহায়তা নিয়ে আপনারা কি বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন নাই জনাব নূর? এবং একটা কিন্তু এরকমও আছে, আমি একটু আপনার অনুমতি নিয়ে একটু বলি যে আপনি শওকত মাহমুদ মারফত মাসুদ করিমের কাছ থেকে 28 লাখ টাকা গ্রহণ করেছেন, এরকম একটা অভিযোগ আছে। হাইকোর্টের একটি সমাবেশে 5000 লোক নিয়ে উপস্থিত থাকার কথা ছিল, আপনি সেই সমাবেশ না করে, সমাবেশে না হয় তারা টাকা ফেরত চেয়েছিল, এই অভিযোগ সম্পর্কে কি বলবেন? আচ্ছা রাইট খালেদ ভাই, আপনি দেখেন 2019 সালে আমার সহকর্মী, আমার খুব, তাকে আমি একটা দিকে তার গুণটা আমি পছন্দ করি, অনেক পড়াশোনা করে সাদ্দাম হোসেন, আমরা একসাথে কাজ করেছি। তো ডাকসুতে আমি 11,000 ভোট পেয়েছি ঠিকই, কিন্তু হলে যেহেতু পুরোটাই দীর্ঘদিনের ছাত্র রাজনীতি এবং সরকারে থাকায় ছাত্রলীগের একটা আধিপত্য, কাজেই হলে থেকে প্রকাশ্য আমার দলের, আমার সংগঠনের রাজনীতি করার মতো তখন ইউনিভার্সিটিতে 11,000 ছাত্রের মধ্যে 110 জনও ছিল না। তো কাজেই 5,000 কিংবা 500 কর্মীও তখনকার আমার কোনো মিছিলে ছিল না, এটা আপনি তখনকার পত্রপত্রিকা দেখলে দেখতে পারবেন। তো এই যে অভিযোগ, এটা একেবারেই ভিত্তিহীন। এখন আমাকে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে। এখন আমি একটা কথা আপনাকে বলি, আপনারই দরকার। নূর, আপনি টাকা নিয়েছিলেন কিনা শওকত মাহমুদের কাছ থেকে? নো, কোনো টাকা নেইনি। আমি বলি, শওকত মাহমুদ একজন প্রেস ক্লাবের একাধিকবারের, আপনারই এই পেশার সাংবাদিকদের নেতা ছিলেন, প্রেস ক্লাবে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, সেমিনারে গেছি, তার সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমার কাছে স্বাভাবিকভাবে আমি বলি খালেদ ভাই, আমাদের বিশেষ করে 2019 সাল থেকে, বিশেষ করে বর্তমান সরকারের অত্যাচার, নির্যাতন, নিগ্রহে আমাদের কাছে মনে হয়েছে যে এই ফ্যাসিবাদের পতন হওয়ার মধ্যে দিয়ে এই দেশের মানুষ একটা মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করতে পারবে। কাজেই এদের পতন কিভাবে ঘটানো যায়, দিনে রাত্রে ধ্যানে জ্ঞানে এরকম একটা ভাবনা আমার ছিল, আমার সহকর্মীদের ছিল। তখন অনেকে বলেছে যে এরকম একটা আন্দোলন হচ্ছে, এই আওয়ামী লীগ বিএনপি থাকবে না, একটা বিকল্প সরকার গঠিত হবে, এই সরকারের পতন হবে, তো তোমাদের সেখানে অবস্থান কি হবে? স্বাভাবিকভাবে সরকার বিরোধী কোনো তৎপরতার কথা যদি বলা হয়, সেখানে আমাদের প্রাথমিকভাবে নৈতিক মোরাল গ্রাউন্ড থেকে, দলীয় পজিশন থেকে অবস্থান থাকবে। তারপরে যখন আমি একটু শুনে আমার শেষ করতে দেন, আমি যখন বলেছে তখন আমি বলেছি না, আপনারা যেটা বলতেছেন এইটা তো মনে হচ্ছে গোয়েন্দা সংস্থার ফাঁদ, সরি, এই ধরনের কোন আত্মঘাতী হঠকারী কাজে আমরা থাকবো না। জাস্ট এই পর্যন্ত যারা আমার সাথে এটা শেয়ার করেছিল
আমাদের এই পর্যন্ত, যে কারণে আমাকে কোনো প্রোগ্রামে, তাদের কোনো প্রোগ্রামে একটা ছবি ভিডিও ফুটেজ দেখাতে পারবে না, ইনসাফ কিংবা তার আগের প্রোগ্রাম কিংবা কোনো প্রোগ্রামে আমাকে একটাও দেখাতে নূর, পারবে না, আমি উপস্থিত ছিলাম। নূর, আমি একটু সাদ্দামের কাছে যাবো। আমি একটু চট করে দুটো জিনিস যদি আপনি একটু কাইন্ডলি বলেন। আপনি বলেছেন যে অনেকেই বলেছেন এখানে বিএনপি আওয়ামী লীগ থাকবে না, আপনাদের অবস্থান কি হবে, সেই অনেকেইরা কারা এবং তারা মানে কি প্রকাশ্য মানে আপনি মানে আমরা তো খুবই মানে এটি আসলে জনাব রেজা কিবরিয়ার কথাও আসছে, আপনার কথাও রেজা কিবরিয়ার প্রসঙ্গে আসছে, যে অভিযোগটি আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এতদিন তোলা হচ্ছিল যে কোনো না কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, আপনারা কি সেই ষড়যন্ত্র করছিলেন আসলে, বা সেই ষড়যন্ত্রের মুখ কি আপনারা? হচ্ছে খালেদ ভাই, ষড়যন্ত্র করার মতো অবস্থানে আসলে প্রকৃত অর্থে আমি এবং আমার সহকর্মীরা নেই, কারণ সবেমাত্র ছাত্র রাজনীতি শেষ করে জাস্ট জাতীয় রাজনীতিতে পা রেখেছি, উদীয়মান একটা সংগঠন তৈরি হচ্ছে। কাজী আমরা সরকারি দল না, প্রধান বিরোধী দল না, কাজী সেই ধরনের ষড়যন্ত্র করার মতো অবস্থায় কিংবা আসলে সক্ষমতা আমাদের নেই। এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার সেই ম্যান পাওয়ার, মানি পাওয়ার থাকতো। ওকে, এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র করতে পারতেন। ফ্যান্টাস্টিক। আমরা একটু এই সরকার যা করার তাই করতাম। জনাব সাদ্দাম হোসেনের কাছে আমি একটু যাই। জনাব সাদ্দাম হোসেন, আমি আবারও একটু এবার একটু ছাত্রলীগের প্রসঙ্গে আসি যে জনাব সাদ্দাম, ছাত্রলীগ এবছর বা আপনারা কিভাবে মানে ফিনান্সিয়াল ইয়ারটা ভাগ করেন, এবছর কত টাকা চাঁদা হিসাবে পেয়েছে, এইটার কি কোনো হিসাব আছে আপনার কাছে? প্রথমত আমি যেটি চেষ্টা করছিলাম আজকে আমাদের আলোচনার বিষয়ে, আন্দোলন এবং আতাতের সঙ্গে আমার গাড়ির নাম্বারের সম্পর্কটি খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আমি কথা বলতে বলতেই ভাবছিলাম, কফি খাচ্ছিলাম, কফি রায়ের মানে কফিটা কে দিয়ে গেছে, এটা রায়ের উৎস কি, সেটা সম্পর্ক আমার আসলে জানা নেই। আর একটি বিষয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে ডয়েচে ভেলে কিংবা একজন উপস্থাপক, এটি কিন্তু আমাদের নির্ধারণ করার সুযোগ নাই যে আসলে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সদস্য সচিব কে, এবং আইনগতভাবে কিংবা তাদের যে গঠনতন্ত্র রয়েছে সেটি অনুযায়ী তিনি সদস্য সচিব না বহিষ্কৃত সদস্য সচিব, এই প্রশ্নটি কিন্তু রয়েছে। এটি কিন্তু আমাদের নির্ধারণ করে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আগের আলোচনার আমরা তাকে সদস্য সচিব বলতে পারি কিনা, ঠিক আছে, এই প্রশ্নটি ভ্যালিড প্রশ্ন, এই প্রশ্নটি ভ্যালিড প্রশ্ন, অনেকেই এই প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব নিশ্চয়ই জনাব নূর দিবেন। আমি একটু আপনি যদি অনুমতি দেন জনাব সাদ্দাম, আমি একটু সংযুক্তি বলি। আমি তরুণদের রাজনীতির ক্ষেত্রে, যেখানে আতাত আন্দোলনের রাজনীতির জায়গাটা আমি বলতে চাইছিলাম, সেইখানে ক্ষেত্রে আপনারা যেহেতু রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ, আমি আপনাদেরকেও প্রশ্নের মাধ্যমে আপনাদের জায়গাটা থেকে জবাবদিহি করতে চাইছিলাম, বা আপনাদের অনুমতি নিয়ে প্রশ্ন করছিলাম যে এই অর্থের উৎসগুলি আসলে কোথায়, কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে এই অর্থটা একটা খুব বড় ব্যাপার। আপনি আইনের ছাত্র, আপনি খুব ভালো করে জানেন। জনাব সাদ্দাম। হ্যাঁ, অবশ্যই, এবং সে কারণে কিন্তু আজকে যে আর্থিক অসচ্ছতার বিষয়গুলো এসেছে, এবং মানি পাওয়ারের কথা নুরুল হক নূর বলছিল, 400 কোটি টাকা ডক্টর রেজা কিবরিয়া এই কথাগুলো বলেছে। এবং এই আর্থিক অসচ্ছতার বিষয় যদি বলি, তাহলে কিন্তু নুরুল হক নূরের বিরুদ্ধে আর্থিক অসচ্ছতার অভিযোগের বিষয়টা কিন্তু নতুন নয়, বারবার এই অভিযোগগুলো এসেছে, এবং যখনই আপনারা তুলেছেন সাদ্দাম, না আমরা তুলিনি, আমি বলছি ডক্টর রেজা কিবরিয়া তুলেছে, এবং যুগ্ম আহ্বায়ক যারা রয়েছে তারা এর আগে তার প্রবাসে টাকা বিনিয়োগ করার বিষয় নিয়ে তুলেছে। এর আগে আপনি জানেন যে বর্তমানে যাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে রাশেদ খান নুরুল হক নূরের বিরুদ্ধে এর আগে অভিযোগ তুলেছিল, এবং সে সময় পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটেছিল। সিলেটে বন্যা দুর্গতদের টাকা 30 লাখ টাকা, সেটি কোথায় ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল, এবং সদস্য সচিব প্রধান উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদ তৈরি করে প্রধান উপদেষ্টার পদ নিয়েছে, এবং তাদের দলীয় অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা আসতো না, ব্যক্তিগত চ্যানেলে নুরুল হক নূর সেই টাকাগুলো নিত এবং বিভিন্ন কাজে ব্যবহার করতো, এবং বলা হয়ে থাকে সেগুলো নিজের ব্যক্তিগত কাজে, এর সঙ্গে তার রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। আর এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, এটি একটি ছাত্র সংগঠন, এবং এটি স্বাভাবিকভাবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, আপনি যেহেতু গঠনতন্ত্রটি পড়েছেন, সেখানে আমাদের চাঁদার একটি নির্ধারিত হার রয়েছে, এবং আমাদের কাউন্সিল যখন হয়, কাউন্সিলের সময় কিন্তু আমরা যেহেতু অনেক প্রত্যাশী থাকে এই বিভিন্ন পদের বিষয়ে, সেখান থেকে আমরা কাউন্সিল ফর্ম, মনোনয়ন ফর্ম বিক্রি করে সেখান থেকে আমাদের কিছু টাকা রয়েছে। আমাদের রূপালী ব্যাংকে আমাদের একটি, জনতা ব্যাংকে আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে, এবং সেখানেও কিন্তু আমাদের টাকার পরিমাণ, একটি সুনির্দিষ্ট টাকার পরিমাণ সেটি রয়েছে। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের চাঁদার উপরে নির্ভরশীল থাকে, এবং শুভাকাঙ্ক্ষীরা যারা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছেও আমরা অনেক সময় এই বিষয়ে সহযোগিতা গ্রহণ করে থাকি। জনাব সাদ্দাম, আমি আপনাকে আপনার মানে গঠনতন্ত্রটি প্রায় আপনার পুরোপুরি মানে মুখস্থের মতোই আছে, সেই জন্য আমি একটু আপনাকে গঠনতন্ত্রের চারই তো বোধ হয় না, ছয় যেটি সাংগঠনিক কাঠামো, ছাত্রলীগ সাংগঠনিক দিক দিয়ে আপনি দেখেন এখানে অনেকগুলি কমিটি আছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আছে, সংসদ কমিটি আছে, জেলা কমিটি আছে, উপজেলা কমিটি আছে, থানা আছে, ইউনিয়ন আছে, ওয়ার্ড ও বিশ্ববিদ্যালয় শাখায়
বিভক্তি ইউনিট আছে, মহাবিদ্যালয় শাখা, মাধ্যমিক বিদ্যালয় শাখা আছে, মহানগর উত্তর ও দক্ষিণ আছে, আপনি জানেন ঢাকা মেডিকেল কলেজ, এরকম অনেকগুলি শাখা আছে। আপনাদের গঠনতন্ত্রের 23 অনুযায়ী এটি ঠিক প্রত্যেক সংসদ সদস্য মাসে 20 টাকা করে চাঁদা দিবেন, অন্যরা 15 টাকা দিবেন, কেউ 10 টাকা দিবেন, 5 টাকা দিবেন, এবার চাঁদা দিবেন, 3 মাস চাঁদা বাকি থাকলে সেটা হবে। কিন্তু আপনি যদি 25 খেয়াল করেন, আপনি দেখবেন যে এখানে একটি তহবিল বলে একটি ব্যাপার আছে, যেটি হচ্ছে 25-এর খ, যেটি আপনাকে অ্যালাউ করে, আপনার সংগঠনকে অ্যালাউ করে চাঁদা, এককালীন অনুদান, সদস্যের চাঁদা, ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত বিভিন্ন পুস্তকাদির বিক্রয় অর্থ ইত্যাদি তহবিল সংগ্রহের ক্ষমতা প্রত্যেক শাখারই আছে। আমি সেখান থেকেই জানতে চাইছিলাম আপনাদের প্রত্যেক শাখা যে এই চাঁদাগুলি গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে আঞ্চলিকভাবে, কারণ যে যেভাবে পারে সেটা করতে পারবে, সেটি কেন্দ্রীয়ভাবে আপনাদের জানায় কিনা, সেটির কোনো অডিট হয় কিনা, সেটির কোনো হিসাব আছে কিনা, এই বছর আপনারা কত টাকা চাঁদা পেয়েছেন? দেখুন, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে 20 লাখ টাকার মতো রয়েছে, এবং আমাদের যে এই টাকাগুলোর চিকিৎসা তহবিলের বিষয় কিন্তু আমাদের এই আমাদের যে মূল তহবিল রয়েছে ছাত্রলীগ কর্মীদের চিকিৎসার সহায়তার বিষয়ে আমাদের গঠনতন্ত্রে সুস্পষ্ট উল্লেখ থাকে। এবং এইগুলো নয়, আমাদের কিন্তু ছাত্রলীগের বিভিন্ন প্রকাশনা থাকে। আমাদের আগস্টে যে প্রকাশনাটি হয় মাতৃভূমি, আমাদের গঠনতন্ত্র, আমাদের ঘোষণাপত্র, এগুলো কিন্তু আমাদের স্টল থেকে বিক্রয় করা হয়। আমাদের যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে আমাদের দলীয় পুস্তিকাগুলো আমরা প্রকাশ করি। এবং দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ তো 50 লাখ নেতাকর্মীর সংগঠন এবং একই সঙ্গে কোটি শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন। সে কারণে আমাদের দলীয় কার্যালয় থেকে আমরা কিন্তু প্রকাশনাগুলো বিক্রয় করে আমরা যথেষ্ট টাকা আয় করি এবং সেটির মাধ্যমে আমাদের দলীয় কর্মকাণ্ড আমরা পরিচালনা করি। আমার কোনো অসুবিধা নাই, সেই যথেষ্ট টাকাটির একটি হিসাব আছে কিনা, একটি ফিগারেটিভ রূপ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই 5 টাকা 5 টাকা এটি আপনার জানা আছে? প্রত্যেকটির হিসাব রয়েছে। আমাদের নির্বাহী সভা হয় এবং সেখানে আমাদের অর্থ সম্পাদক সহ এবং সংশ্লিষ্ট কমিটি গঠন করে চেয়ারম্যানের মাধ্যমে সেই বিষয়গুলো বারবারই কত টাকা ব্যয় হচ্ছে সেগুলো রিসিভ সহ সার্বিক বিষয় আমাদের জবাবদিহিতার আওতায় রয়েছে। এখানে ছাত্রলীগের সভাপতি হিসেবে আমরা কত টাকা ব্যয় করছি, সাংগঠনিক ব্যয় করছি, সেটাও কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যে নিয়মিত মাসিক সভা রয়েছে সেটি থেকে আমাদের উপস্থাপন করতে হয়। কোনো থার্ড পার্টি অডিট হয়? স্বাভাবিকভাবে আমাদের বাৎসরিক ব্যয়ের ক্ষেত্রে আমরা যেটি করার চেষ্টা করি যে একটি নির্দিষ্ট সময় অন্তে, আমি যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের 2 বছরের সময়সীমা, 1 বছর পরে আমরা একটি হিসাব করি এবং সেটি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের মাধ্যমে গঠিত একটি টিম নিয়ে, এবং যখন কাউন্সিল হয় কাউন্সিলের পূর্বে আমাদের কিন্তু সম্পূর্ণ বাৎসরিক যে ব্যয় রয়েছে, কাউন্সিলের পূর্বে সমস্ত ধরনের বাৎসরিক ব্যয়, সেগুলোর ভাউচার সহ সার্বিক বিষয়গুলো কাউন্সিলরদের কাছে উপস্থাপন করতে হয় এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের ব্যয়টি কাউন্সিল অধিবেশনের সময় চূড়ান্ত করা হয় এবং অনুমোদন পায়। জনাব সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। আমি এইবার একটু দ্রুত করে জানতে চাইছি জনাব নূর, যে অভিযোগ আসলে জনাব সাদ্দাম হোসেন তুললেন সেই অভিযোগটা কিন্তু অনেকটা এরকম, এবং আমাদের রিসার্চ টিমও কিন্তু এরকম অভিযোগ করছে, দলের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছতা নিয়ে যারাই কথা বলেছে তারা আপনার বৈরিতার শিকার হয়েছে। এর আগে সর্বসম্মত দায়িত্ব দেওয়া অর্থ সম্পাদককে আপনি সরিয়েছেন, বলা হচ্ছে নিজের অনুগত একজনকে সেই পদে বসিয়েছেন। এত ছোট পরিসরে যেই সংগঠনকে আপনি নিজেই অনেক ছোট বলছিলেন, কর্তৃত্ব সম্পদ নিয়ে এরকম স্বেচ্ছাচারিতা করার পরও সরকারের দুর্নীতি, আয় ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলা বা অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আপনি কতটা যৌক্তিক মনে করেন জনাব নূর? তো আপনার ডয়েচে ভেলের একটা টিমকে পাঠান, আমার দলের এই অর্থ বিষয়ে তথ্য নেয়ার জন্য পাবেন। আমি তো বলেছি আমাদের অর্থ কমিটি আছে, অডিট কমিটি আছে, কেন তারপর আমাকে আসলে ব্যক্তিগতভাবে এখানে বলছেন সাদ্দাম হোসেনের কথা। এই কথা ঠিক কি না যে অর্থ সম্পাদককে আপনি সরিয়ে দিয়েছেন যেহেতু অর্থ নিয়ে প্রশ্ন? এখন না হলে রেজা কিবরিয়া দলে আপনার নাই, কিন্তু তিনি তো দলে ছিলেন সে সময়, তো তার এখতিয়ার, তিনি আহ্বায়ক, তার স্বাক্ষর ছাড়া আমি কি কোনো কাজ করতে পেরেছি? যা সিদ্ধান্ত হচ্ছে, মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে, রেজুলেশন আছে, আপনি খাতাগুলো চেক করতে বলেন। অনুমান নির্ভর কথা অন্যের কাছে শুনে আপনি বলবেন না। আমি শুধু পুরনো প্রশ্নটাই শুধু করি, আমি শুধু পুরনো প্রশ্নটা সংযুক্ত করি যে ডক্টর রেজা কিবরিয়া যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিল তখন কিন্তু তার সই নিয়ে প্রবাসী অধিকার পরিষদের কমিটি গঠন করা হয়েছে এবং সেখানেও আর্থিক বিষয়টি ডক্টর রেজা কিবরিয়া প্রবাসী অধিকার পরিষদ করতে ডক্টর রেজা কিবরিয়া সই লাগে না আসলে। কিন্তু ঘটনা হচ্ছে যে জনাব নূর, আমি এই প্রশ্নটি আগে একটু করতে চাই যে আপনি কি আসলে গণ অধিকার পরিষদের সদস্য সচিব? এটির একটু ব্যাখ্যা দেন, কারণ এটি আমাদের দর্শকরা এর কাছে ব্যাখ্যা চাইছেন, সাদ্দাম তো চাইলেনি, আর নিশ্চয়ই আপনি বলবেন অনেকগুলো প্রশ্ন। আপনার নিয়মতান্ত্রিক অনুযায়ী আমি দলের সদস্য সচিব, তবে আমাকে কিছু কথা বলতে হবে, আপনি 1 মিনিট সময় দিবেন। যে সাদ্দাম হোসেন গণ অধিকার, ছাত্র অধিকার, প্রবাসী অধিকার পরিষদ নিয়ে অনেক কথা বললো, তার মানে আমরা যে বাংলাদেশে একটা সম্ভাবনাময় সংগঠন হচ্ছি যেখানে সাদ্দাম হোসেনের মতো একজন মেধাবী ছাত্র নেতা, ছাত্রলীগের মতো সংগঠনের সভাপতি ডিটেইলস খোঁজ খবর রাখছেন। কিন্তু আমি একটু তাকে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী 4 বছরের অনার্স, 4 বছরের অনার্স 6 বছরে শেষ করতে হয়। সাদ্দাম, আচ্ছা আমরা এক এক কথা বলি, 4 বছরের অনার্স 6 বছরে
4 বছরের অনার্স 6 বছরে শেষ করতে হয়, 1 বছরের মাস্টার্স 2 বছরে, মানে 8 বছরের মধ্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হয়। সাদ্দাম হোসেন কিভাবে 11-12 সেশনে ভর্তি হয়ে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকে না সেটি এবং উনি ব্যাখ্যা আমাদেরও দিয়েছেন। সিনিয়র সাদ্দাম হোসেন। আমি একটু বলি না, আমার কথাটা বলতে দেন, আমার কথাটা বলতে দেন। যেই সাদ্দাম হোসেন ছাত্রলীগের এত কৃতিত্বের কথা বলছেন, সাদ্দাম হোসেনকে বুয়েটে আবরার হত্যা, ঢাকা ইউনিভার্সিটিতে আবু বক্কর হাফিজুর হত্যা, রাবিতের আপনারা ফারুক হত্যা, এই হত্যার দায় নেবেন না ছাত্রলীগের? ছাত্রলীগকে একেবারে দুধে ধোয়া তুলসী পাতার সংগঠন। ছাত্রলীগের যে অপকর্ম 2000 কোটি টাকা এক জেলা ছাত্রলীগ নেতার পাচার করা, ধর্ষণ, হত্যা, ভোট ডাকাতি, এই যে বিরোধী দলের চলমান আন্দোলন সংগ্রামে হামলা মামলা ছাত্রলীগ করছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে ছাত্রলীগের এই গুন্ডামি ঠেকানোর জন্য। এই দায়ও ছাত্র সাদ্দাম হোসেনের নেওয়া উচিত এই সংগঠনের সভাপতি হিসেবে। শুধুমাত্র নিজেকে সেটি আমরা সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইবো। আপনি আপনার প্রসঙ্গে আসেন। আর্থিক অনিয়ম এবং আপনি সদস্য সচিব কিনা, এবং তারপরে আরো কিছু বিষয় আপনার সাথে একটু বলতে হবে, সেগুলি যদি আপনি একটু বলেন। আমি বলেছি যে নিয়মতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক অনুযায়ী আমি গণ অধিকার পরিষদের সদস্য সচিব। আজকে আপনার এই টকশোর যে যিনি এসেছেন তিনিও দেখছেন আমাদের মিটিং চলে। সো এখন আপনার কাছে যদি মনে হয় নাও হতে পারে, আমি তো আমার অবস্থান আমি আপনাদের অবস্থাটা জানতে চাইছি। মানে ব্যাপারটা কি এরকম, আহ্বায়কের কি এই ক্ষমতা আছে সদস্য সচিবকে বহিষ্কার করার, যেটি বহিষ্কার করেছেন এবং সদস্য সচিব হিসেবে হাসান আল মামুনকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটি কি পারেন তিনি? হাসান আল মামুনকে আহ্বায়ক রয়েছেন। দেখেন আপনি একটা বিষয়, আপনি তো এই সমস্ত বিষয়গুলো ভালো জানেন, আইন এবং এই ঘটনাগুলো। আহ্বায়ক দেশের বাইরে থেকে উইদাউট কোনো মিটিং সিটিং ছাড়া তিনি কাউকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করতে পারেন। এইটা ব্যক্তি আক্রোশের ফলে এটা তিনি, এবং আমি যতদূর জানি তিনিও দেন নাই। তার দেশে ফেসবুক পেজের যে এডিটর এরা এই কাজটা করেছে, কিন্তু এটা তো তিনি কোনো নিয়ম নীতি মিটিং করে করেন। আমরা যে কার্যক্রমগুলো করছি প্রতিটি পদক্ষেপ মিটিং করে সদস্যদের স্বাক্ষর সহ রেজুলেশন করে। সো কিভাবে আমাদের কার্যক্রম অবৈধ হয়, আপনার কাছে প্রশ্নবিদ্ধ হয় বা সদস্য সচিব নিয়ে প্রশ্ন উঠে? আর আর্থিক অনিয়ম নিয়ে আপনি বলছিলেন যে আসলে সব সময় সব জায়গায় সেটি স্বচ্ছতার কথা বলা হয়েছে, কিন্তু আপনার মানে দলের আয় ব্যয় নিয়ে দলের ভিতরে কথা বললে সেটি আপনার বৈরিতার শিকার হয়। সেই অভিযোগটি সম্পর্কে যদি একটু বলেন। আপনি তাদেরকে বাইর করে দেন বা তাকে সরিয়ে দেন ক্ষমতা থেকে, যদি কেউ আপনার ইয়া নিয়ে প্রশ্ন করে। আপনি শিক্ষিত মানুষ হয়ে বুঝে যদি একই কথা বারবার বলেন, এখানে আমি চাইলেই কি কাউকে অব্যাহতি বা বহিষ্কার করতে পারবো? আমার তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আমরা যেটা বলেছি যে রেজা কিবরিয়াকে এখন পর্যন্ত কিন্তু আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা এই নিষ্পত্তি অব্যাহতি দিতে পারিনি। আমরা আজকে এই যে আপনার তার অপসারণের জন্য আজকে সদস্যদের এই তলবি সভা চলছে, সেই সভা থেকে আপনার তাকে নোটিশ করা হবে 7 দিনের মধ্যে। তিনি জবাব এর আগে চিঠি দেওয়া হয়েছিল, তিনি জবাব দেননি। আজকে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়া। আমি কার্যালয় থেকে যুক্ত হয়েছি। রাইট, আপনি এই কথাটি বলেছেন, কিন্তু আপনি তো এই কথাটিও বলেছেন, আপনি বারবার বলছেন আপনি এটি পারেন কিনা, আপনি এই কথাটি তো বলেছেন যে আমাকে পীর মেনে রাজনীতি করতে হবে, বলেছেন। এটা কোথায় বললাম ভাই? এই ধরনের কথা আপনিও কিছু অদ্ভুত কথা বলছেন, দ্যাটস খুব ইন্টারেস্টিং। যেমন আজকে সিদ্দিকী নাজমুল আলম আপনাকে চ্যালেঞ্জ করেছিল যে ভিপি নূরকে নিয়ে একটা টক শোতে বসাতে। আপনি সিদ্দিকী নাজমুল আলম আপনাকে এই কোশ্চেনগুলো দিল কিনা আমার একটা সন্দেহ। না, এটা একটু বেশি কল্পনা হয়ে গেল। সিদ্দিকী নাজমুল আলম বলেছিলেন যে জনাব নূরকে নিয়ে এবং জনাব রেজা কিবরিয়াকে নিয়ে একটা টক শো করা সম্ভব কিনা। আপনি জানেন যে জনাব রেজা কিবরিয়া আমাদের সাথে আসলে তিনি যুক্ত হতে চান নাই বা তিনি যুক্ত হতে পারেন নাই, কিন্তু মানে আপনি প্রশ্ন শুনলে যদি আপনি বলেন যে এটি অন্য কোনো জায়গা থেকে এসছে কিনা, সেটি আমি জানি না, মানে সেটি এটা আপনার মতামত হতে পারে। আমি কিন্তু খালেদ ভাই, না আপনি করেন, আপনি যে প্রশ্ন করেন, কিন্তু আমি বলেছি আমার তো স্বচ্ছতা সাহস আছে বিধায় আমি আপনাকে ফেস করতেছি। আমি তো কোনো লুকোচুরি কিছু করতেছি না। আপনি যা জানতে চেয়েছেন আমি ব্যাখ্যা চেয়েছি, কিন্তু কিছু বিষয় আমি কথার প্রেক্ষাপটে আমি বলছি যে বিষয়ে আপনারা যদি জেনে শুনে বলেন, একটা সংগঠনকে কেউ চাইলেই নিজের মতো রান করতে পারে না। বিশেষ করে এখানে সমবয়সী আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছি তারা সবাই একসময় বলা চলে একই লেভেলের লোকজন। সো এখানে কারো প্রভাব প্রতিপত্তি পীর মেনে কেউ রাজনীতি করবে, আওয়ামী লীগ বিএনপির মতো একটা পরিবার কেন্দ্রিক দল হবে, ব্যক্তি কেন্দ্রিক দল হবে, এইটা গণ অধিকার পরিষদের গঠনতন্ত্রে নাই, গণ অধিকার পরিষদের 21 দফা কর্মসূচিতে নাই, গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রে নাই। সো এটা তো চাইলে আমি বাস্তবায়ন করতে পারবেন না। এটা আমার কাছে শুনে ভালো লাগলো, কিন্তু যদি মানে আপনার এবং খালেদ ভাই
একটা 10 সেকেন্ড একটা তথ্য দিয়ে রাখি, গণ অধিকার পরিষদের গঠনতন্ত্রে বলা আছে কেউ একই পদে দুইবারের মানে সভাপতি সেক্রেটারি হিসেবে দুইবারের বেশি কেউ থাকতে পারবে না। সো এখানে আপনার বর্তমান প্রধানমন্ত্রীর মতো 41 বছর কিংবা অন্য পার্টির নেতাদের মতো 40 বছর সভাপতি সেক্রেটারি থাকার সুযোগ নাই, এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি জনাব সাদ্দাম আপনার কাছে যেতে চাই। জনাব সাদ্দাম, অনেকগুলি প্রশ্ন এসছে, যে প্রশ্নগুলি আসলে আপনাকে নিশ্চয়ই সবসময় জবাব দিতে হয়, যে যেমন ছাত্রলীগের বিভিন্ন বিষয়, বিভিন্ন কিছুর দায় আপনি নেবেন কিনা। আমি পুরনো যেগুলির কথা জনাব নূর বলেছেন সেইগুলি বাদ দিয়েও কিছু শিরোনাম আপনাকে জাস্ট একটু মনে করে দিতে চাই। কয়েকদিন আগে শিরোনাম হয়েছিল চেয়ারে বসা নিয়ে সাংবাদিককে পিটিয়ে হাসপাতালে পাঠালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যুবলীগের মারামারিতে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চির মৃত্যু, ঢাকা বিশ্ববিদ্যালয় আবরার ফাহাদ স্মরণসভায় ছাত্র অধিকারের উপর ছাত্রলীগের হামলা, আবরার ফাহাদ হত্যা, বুয়েট ছাত্র মামলায় 20 জনের মৃত্যুদণ্ড, শাড়ি নিয়ে বিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মারামারি, ছাত্রলীগের কর্মসূচিতে দুই পক্ষের মারামারি পাল্টাপাল্টি অভিযোগ, ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রায় মারামারি। মানে আমি অনেকেই পড়তে পারি, আমি আর আপনাকে বোর করলাম না। এই বিষয়গুলি আপনি আসলে কিভাবে দেখেন? সবগুলি বিষয় যদি আপনি বলেন, যে বড় সংগঠন, আদর্শের সংগঠন যেটাকে আপনি বলছেন। আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা লাই ডিটেক্টর মেশিন ব্যবহার করলে নূরের সকল কথাই যে মিথ্যা, বাস্তবতা বিবর্জিত, সেটি প্রমাণিত হয়ে যেত। এবং আজকে আর্থিক অস্বচ্ছতার যে অভিযোগগুলো আমরা করছি সেটা কিন্তু আমরা বারবার বলছি। আপনি আপনার বিরুদ্ধে অভিযোগের জবাব দেন, ছাত্রলীগ নিয়ে সেটার ব্যাখ্যা দেন। বিপিনুর নিয়ে পড়ে থাকা লাগবে না, বিপিনুর নিয়ে না, আপনি আপনার ছাত্রলীগের আমি একটু বলি নূর, পেঁয়াজের দাম বৃদ্ধির আন্দোলনের সময় টাকা হাতিয়া নিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে 30 লাখ টাকা সরিয়ে নেওয়ার বিষয়টি এসেছে। ডাকসু এক মুক্তিযুদ্ধ আমাকে একটু আপনি বলেন, আপনি বারবার নূরের বিরুদ্ধে যে আর্থিক অভিযোগের কথা বলছেন, সেই অভিযোগগুলি আনাও আপনাদের পক্ষ থেকে, বলাও আপনাদের পক্ষ থেকে, এর পক্ষে আপনাদের কাছে কিন্তু কোনো তথ্য প্রমাণ নাই। আপনারা কিন্তু এইগুলি আমাদের পক্ষ থেকে, রেজা কিবরিয়া কি আমাদের পক্ষে না? রেজা কিবরিয়া তো 2 দিন ধরে, রেজা কিবরিয়া তো আমরা জানি না তো রেজা কিবরিয়া আপনাদের পক্ষে কিনা, আমরা জানি না তো রেজা কিবরিয়া এখন আপনাদের পক্ষে কিনা। ডাকসুতে একটি ঘটনায় আহত যুগ্ম আহ্বায়ক এপিএম সুহেল, তিনি আহত হয়েছিলেন, তার চিকিৎসার টাকা পর্যন্ত মেরে দেওয়ার অভিযোগ এসেছে। তাকে তো আপনারা চাকরির লোক দেখিয়ে তখন দল ভেঙেছিলেন। আপনাদের গোয়েন্দা সংস্থা আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল। না না, আমরা কিন্তু একটা আনকল ফর, যেখানে আসলে যে প্রসঙ্গ দরকার নাই সেই প্রসঙ্গে আসছে। জি সাদ্দাম প্লিজ। ডাকসুর ঘটনায় আহত নূরের সহযোদ্ধা তুহিন ফারাবী, ডাকসুর ঘটনায় আপনি হামলার নেতৃত্ব দিয়েছেন, আপনি হামলার নেতৃত্ব দিয়েছেন ডাকসুর হামলার সময়। আপনার নেতৃত্বে হামলা হয়েছে, আপনাকে 20 বছর পরে আসামি করব, কাঠগড়ায় দাঁড় করাবো, আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। সাদ্দাম হোসেন জেনে রাখেন, বিপিনুর বেঁচে থাকলে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। এই হামলার মূল হোতা হিসেবে আপনি দাঁড় করেন। সাদ্দামের কথা আপনি শেষ করুন, আপনি আইনের বিরুদ্ধে সাদ্দামের কথা শেষ হোক। সাদ্দাম, আপনি ব্যক্তিগত আক্রমণ না করে আপনি যদি বলতে থাকেন প্লিজ। যে বিষয়গুলো আসলে সেগুলো ব্যক্তিগত আক্রমণ নয়। আমি যেটি বলছি সেটা হচ্ছে যে আমরা যে একাডেমিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে, অর্বাচীনের মতো প্রলাপ করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক ক্যারিয়ারে ড্রপ গেছে, এটি সত্য, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে বিদ্যমান আইন রয়েছে, একজন সাধারণ শিক্ষার্থী যে আইনের সুযোগ পায়, বিশ্ববিদ্যালয়ে 8 বছরের মধ্যে শিক্ষা জীবন সম্পন্ন করতে হয়। 4 বছরেরটা 6 বছর, মাস্টার 2 বছর, এর বাইরে পারা যায় না। আপনি অনিয়ম করে করেছেন ভাই, অনিয়ম করে করেছেন, আপনাকে গ্রেস দিয়ে পাস করা যায়, এটা তো সত্য। কিন্তু নূর, সেকেন্ড মাস্টার্স কি করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, দ্বিতীয় মাস্টার্স করা যায় কিছু ইরেগুলার কোর্স, কিন্তু রেগুলার কোর্স 4 বছরেরটা 6 বছর, 1 বছরেরটা 2 বছর, মানে 8 বছরে সে কিভাবে আপনার 11 বছর থাকে? অনিয়ম করে, প্রভাব খাটিয়ে করেছে। এবং বিসি তার চেয়ার ধরে রাখার জন্য তাদেরকে ছাত্রত্ব হিসেবে সুযোগ দিয়েছে ভর্তি, না বিসি চেয়ার থাকবে না। আপনার অভিযোগ স্পষ্ট, আপনার অভিযোগ স্পষ্ট। সাদ্দাম, এটি নিয়ে যদি একটু বলেন। আপনি এখন একটু যদি সাদ্দামকে কথা বলতে দেন। জি সাদ্দাম বলেন, আপনার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য 10 জন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিখে একই রকম ভাবে এলএলবি এলএলএম কমপ্লিট করেছি। আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার হোয়াটসঅ্যাপে সবার ডকুমেন্টস আমি পাঠিয়ে দিতে পারবো। তো যেটি বলছি, চাকরি করতে চাওয়া একজন যখন হুট করে রাজনীতিবিদ বনে যায়, তার কথাগুলো আসলে এরকমই হওয়ার কথা। আমরা কিন্তু যখন যে চাকরির জন্য আন্দোলন করেছি, আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোন পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষা হলে অন্তত তিনি সুযোগ পাবেন। তাহলে আপনি বিপি হইতে পারতেন, আমি চাকরিতে গেলে আপনি বিপি হইতে পারতেন, এই আশায় ছিলেন। না, আমি বলছি কথা বলে একটু সমস্যা। আমার মনে হয় যে আমরা পরে আপনাকে শুনবো, কিন্তু জি সাদ্দাম, আপনি কন্টিনিউ করেন। খালেদ ভাই, আমি কিন্তু কথা বলতে পারছি না। আপনি কথা বলছেন, নূর কথা বলছে, আমি তো কথা বলতে পারছি না। জি বলেন। তো আমাদের বিসিএস এর কোনো প্রিলিমিনারি পরীক্ষাতেও নূরের নাম দেখা গেল না, আমরা তার নাম দেখলাম বিকাশ অ্যাকাউন্টের তালিকায়, নগদ অ্যাকাউন্টের তালিকায়, রকেট অ্যাকাউন্টের তালিকায়, তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসোহারা পাওয়ার তালিকায়। এই হচ্ছে একজন কোটায় বর্ণিত একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ। তো আজকে আমরা যেটি মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের যে অন্যান্য প্রসঙ্গগুলো আপনি উপস্থাপন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগ
সবসময় আপনি নিজেও সেটি বলবেন আমাদের গণতান্ত্রিক সংগ্রামের সাদ্দাম, আমি একটা স্বাধীনতা ছোট্ট সংগ্রাম বর্তমান সাদ্দাম, সময় আমি একটা ছোট প্রশ্ন করতে পারি? এই বিকাশ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম বা নগদ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম, বিদেশি রাষ্ট্রদূতের তালিকায় নূরের নাম, এটা কোথায় এই তালিকা? আর এই তালিকা আপনি কোথায় দেখলেন? মানে বিকাশ অ্যাকাউন্টে কি একটা তালিকা থাকে যে কার মানে দেখুন, নূরের নাম প্রবাসী সহ? অধিকার, হ্যাঁ অবশ্যই রয়েছে। হ্যাঁ, প্রবাসী অধিকার পরিষদ যেটি গঠন করা হয়েছে সেটি শুধুমাত্র নিজের পার্সোনাল ফিনান্সিয়াল চ্যানেলটি যেন অক্ষুণ্ণ থাকে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এটি করা হয়েছে। এবং প্রবাসী অধিকার পরিষদের টাকা যে দলীয় অ্যাকাউন্টে যায় না সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিকগুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে সেটির মধ্যে প্রমাণিত রয়েছে। এবং মেহেন্দিয়ান সাফাদি, আজকে আপনি কিছুক্ষণ আগে টক শো আয়োজনের কথা বললেন যে নূর এবং রেজা কিবরিয়ার মধ্যে, আমার মনে হয় সেখানে মেহেন্দিয়ান সাফাদিকে নিয়ে আসলো, তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে, কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাতের আশ্রয় নেওয়া হয়েছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যেত। এবং আজকে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এখন ফিলিস্তিনি বাংলাদেশে যিনি প্রতিনিধি রয়েছেন তিনিও কি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে বলছেন যে তিনি বলেছেন যে তার সাথে কোনো সংবাদ মাধ্যমের সাথে তার কথা হয়নি, তিনি আবার পরে একটি সংবাদ মাধ্যমকে এই কথা বলেছেন? না, এই বিষয়ে কিন্তু তিনি সম্পূর্ণ একটি মন্তব্য করেছেন যে আলোচনার প্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি এসেছে। সে কারণে আতাতের রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি এবং আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতিতে বিশ্বাস করি, আতাতের রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটির আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং পরাশক্তির এজেন্ট হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা, নিজের সংসার চালানো, এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায়, যারা মনে করে না যে রাজনীতির সঙ্গে সমষ্টির সম্পর্ক রয়েছে, তারাই এই নুরুল হক নূরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এবং ডাকসুর ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি, আজকে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চান, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই। আমি এই চ্যালেঞ্জটা এই মুহূর্তে করছি, আজকে ডয়েচে ভেলে থেকে যারা শুনছেন, দেখছেন, দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি, এই মুহূর্তে আমি আমার ফোন থেকে আপনার ফোন থেকে আপনি ফোন করবেন, ডাকসুর ঘটনায় যিনি আহত হয়েছেন এপিএম সোহেল, ডাকসুর ঘটনায় যিনি সবচেয়ে বেশি আহত হয়েছেন তুহিন ফারাবি, তাকে আমি ফোন করব এবং ফোন করার পরে তিনি কি জবাব দেন, নূরের সহযোদ্ধা এবং ওই ঘটনায় সবচেয়ে বেশি আহত হয়েছিলেন, কোন পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছিল, আহত হয়েছিল, এই চ্যালেঞ্জটা আমি নূরকে এই মুহূর্তে গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এপিএম সোহেলকে ফোন করব, আমি এপিএম সোহেলকে ফোন করব, আমি শেষ করছি। যে আপনারা যদি টাকা পয়সা দিয়ে বুঝিয়ে বাজিয়ে আরেন কোন সমস্যা? আপনি চ্যালেঞ্জটা নেন, আপনি আপনার সহযোদ্ধা, আপনি গোয়েন্দা সংস্থা তদন্ত করতে বলেন ভাই, আপনার ব্যক্তির কথা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করান, আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত রিপোর্ট কেন প্রকাশ করেন এত বছরও? নূর, আমার মনে হয় যে সাদ্দামের বক্তব্য আমি পরিষ্কার। ফোন করে তার বক্তব্য নেব। জি, আপনি দেখবেন যে আপনার সহযোদ্ধা এবং ওই ঘটনায় যারা আহত হয়েছেন, জি, ওই ঘটনায় যারা আহত হয়েছেন, সেটা একটু বলেন সাদ্দাম, ঘটনাটা কি আপনারা যখন মেরেছেন গণ অধিকার পরিষদকে? দেখুন, মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে সেটি ছাত্র অধিকার পরিষদ নুরুল হক নূরের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যকার একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে নুরুল হক নূর তার বক্তব্য দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি যে ওই ঘটনায় যারা আহত হয়েছে, নুরুল হক নূর তো আহত আর অভিনয় করেছে, সবাই তো তার মতো অভিনয় করতে পারে না। ছাত্রলীগের কেউ এতে সম্পৃক্ত ছিল না, ছাত্রলীগের কেউ এই মারে সম্পৃক্ত ছিল না। সেটি ছাত্রলীগের সঙ্গে সেটির সঙ্গে সাংগঠনিক সম্পৃক্ততার কোনো সুযোগই নেই, সেটি মুক্তিযুদ্ধ মঞ্চ এবং নূরের সঙ্গে যারা বহিরাগত ছিল তাদের সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, আহতদের বক্তব্য আমি চ্যালেঞ্জ করছি যে আমি এই মুহূর্তে ফোন করব, আহতদের বক্তব্যটি নিব। আহতদের বক্তব্য সে কি বলছে, সে নূরের বিরুদ্ধে অভিযোগ করছে না আমার বিরুদ্ধে অভিযোগ করছে, কিংবা ছাত্রলীগের কারো অভিযোগ করছে কিনা চ্যালেঞ্জ নেওয়ার জন্য বলছি, ওপেন চ্যালেঞ্জ করছি। নূরের যদি সততার প্রতি আস্থা থাকে তাহলে এই চ্যালেঞ্জটি নিন। খালেদ ভাই আমাকে 1 মিনিট দিবেন, খালেদ ভাই আমাকে 1 মিনিট দিবেন, আমি শেষ করতে পারলাম একদম 1 মিনিট নূর 1 মিনিট বলেন। প্রথমে ডাকসুর ঘটনাটায় আমি বলি, ওই দিন স্যার ফজলে হাসান আবেদ স্যার মারা গেছিল, সাদ্দাম এবং সঞ্জিতের নেতৃত্বে ডাকসুতে হামলা হয়েছিল এবং তিনি বলেছে আমি বিভিন্ন দূতাবাসে যাই। সাদ্দামের ঢাকা ইউনিভার্সিটি আইনের ছাত্র হিসেবে বোঝা উচিত দূতাবাস যেতে যোগ্যতা লাগে, দূতাবাস পাগল ছাগলকে ডাকে না। সাদ্দাম আপনারটা তো বোঝা উচিত, সেখানে এমপি মন্ত্রী যেমন পরশুদিন ব্রিটিশ হাইকমিশনের প্রোগ্রামে গেছি, আপনার কর্নেল ফারুক খানের মতো লোকরা থাকে। সাদ্দাম এটা কি অভিযোগ করে শিক্ষিত ছেলে হিসেবে যে বিকাশে নাম পাওয়া যায় দূতাবাসে করে? ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের কথা বলেছে খালেদ ভাই, আপনি বলেছেন সেটা কিন্তু সে বিশ্বাস করে নাই। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছে তিনি এ বক্তব্য দেননি, তার কাছে আপনার সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মিডিয়া থেকে তিনি জেনেছেন, এটি তিনি বলেছেন। সেটিকে আওয়ামী লীগের সাইবার সেল মিডিয়ার উপরে চাপ দিয়ে নিউজ করাইছেন, সমস্ত চ্যানেলগুলোতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের মন্ত্রণালয় থেকে ফোন দিয়ে নিউজ করানো হচ্ছে, ধারাবাহিকভাবে টক শো করানো হচ্ছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কথা শেষ করবেন জি, আমার সাদ্দামের এই কথার প্রেক্ষিতে এইটুকুই বলা। সাদ্দাম, আপনি যদি 30 সেকেন্ড শেষ করেন, 1 মিনিটে শেষ করেন, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে চাই। আপনি কিছু বলার আছে কিনা? আমি কি বলছি সেটা হচ্ছে যে আজকে আন্দোলন আতাতে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে আজকে অর্বাচীন রাজনীতিতে আসা কিংবা যারা সাধারণ শিক্ষার্থী কিংবা জনমানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়া, ধারাবাহিক রাজনৈতিক প্রক্রিয়ায় যারা কোনো ধরনের সুযোগ করতে পারছে না, শুধুমাত্র রাজনীতি ব্যবসা করার হিসেবে নিয়ে আসা
নিজের অর্থনৈতিক প্রভাব নিশ্চিত করা এবং সেটিকে রাজনীতির নামে চালিয়ে দেয়া, তার একটি প্রকাণ্ড রকমের নমুনা হচ্ছে গণ অধিকার পরিষদ। এবং এটির মাধ্যমে যেমন ছাত্র শিবির সহ মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছে তাদের একটি শেল্টার তৈরি করা হয়, যে কারণে আজকে সংগঠনের সাথে মিটিং করেছেন, ভারতে এবিপি আরএসএস এর সংগঠনের সাথে মিটিং আমার মনে করেছেন। হয় যে আমার মনে হয় যে এই বক্তব্য চলতেই থাকবে, অনেক ধন্যবাদ। আপনি রয়ের সাথে মিটিং আমার মনে হয় করেছেন, যে আমরা আজকের আপনি অনুষ্ঠান এখানে আরএসএস শেষ এর করি। ছাত্র সংগঠন এবিপির সাথে মানে বসেছেন। আমি শেষ করব না খালেদ ভাই, আমি শেষ করব বিরোধী না। শক্তি। জি জি, আপনি শেষ লাইন বলেন, আপনি শেষ লাইন বলেন, আর অন্য কোন সে লাইন কারণে দরকার তিনি নেই। যে বলছেন যে তাদের সংগঠন নিয়ে আমাদের এত আলোচনা কেন, এত আর্থিক এত ডিটেইলস আমরা জানি কেন, কারণ তারা জানে যে আমরা ডিটেইলসটা জানলে তাদের যে সত্যিকারের অবস্থা সেটি উন্মোচিত হয় এবং না, কোন আপনারা- সংগঠন করা উচিত না, তবে কোন তবে তরুণদের কোন আমার কাছে রাজনীতির মনে হয় যে সঙ্গে আপনি আইনের মেধাবী ছাত্র, আপনি অনেকগুলি হিয়ারসে বলেছেন, মানে আপনি আসলে প্রমাণ না দিয়ে আপনি শুনেছেন টাইপের কথা বলেছেন, আমার কাছে মনে হয়। আমি আর আমরা তো ডাকসু আর নূর, 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 please, আপনার কোনো কথা বলেন না। নূর, 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 আমাদের আর কোনো কথা শোনার সুযোগ নাই। আমি সাদ্দামকে বলেছি, সাদ্দামের কিছু কথা আমার কাছে মনে হয়েছে যে এটি হিয়ারসে, আপনি সাদ্দামের কাছে ডাকসুতে প্রমাণ এজিএস নেই, ছিলেন, শুনেছেন। 3 নাম্বার আপনার বোঝা উচিত। না, কিন্তু- আমি কিন্তু- বিপি কিন্তু ছিলাম, নূর, আপনি কিন্তু- কিভাবে আমাকে হিউমিলেট করেন? নূর, নূর, না আমি মানে অযোগ্য আপনি- ছাত্র, আমাকে পছন্দ করেন, আমরা ভুইফোট সংগঠন, আপনার না, সংগঠনে বিপি নূর, নির্বাচিত হতে আপনি পারে নাই। প্রিয় দর্শক, এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে যেখানে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাইছে। সেই গণঅভ্যুত্থানটি বাংলাদেশের সর্বক্ষেত্রে মানুষ একত্রিত হয়েছে এবং রাস্তায় নেমেছে শেখ হাসিনার পতন ঘটাইছে। ঠিক একইভাবে নেপালে কিছুদিন আগে নেপালের সরকারকে ক্ষমতা থেকে নামাইছে টেনে হিস্ট্রি, একজন মন্ত্রীকে পানিতে পানিতে পিটাইছে আর লড়াইছে। আমরা সেসব ভিডিও ফুটেজ দেখছি। তো যে সরকারি যত বড় শক্তিশালী সরকারি হোক না কেন, যদি স্বৈরাচারী আচরণ করে তাহলে তাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে জনগণ। এটি জনগণ শিখে গেছে। ঠিক একইভাবে ভারতের অবস্থা, ভারতে একটি গণঅভ্যুত্থান হতে যাচ্ছে যেখানে মোদী সরকারকে পদত্যাগ করানো হতে পারে। পদত্যাগ যদি স্বেচ্ছায় না করে তাহলে তাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানো হবে। প্রিয় দর্শক, ভারতের মোদী সরকারকে যদি ক্ষমতা থেকে নামানো হয় তাহলে আপনার কতটুকু ভালো লাগা কাজ করবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ।